বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসেবের একটি অঙ্ক নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি কিভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাবের ধাপসমূহ তৈরি করতে হয়, হিসাবসমূহ তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওটি দেখলে এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আসো আমরা শুরু করছি তাহলে। আচ্ছা, কিছু শুরু করার আগে একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে যে এখানে তোমরা একটি কোশ্চেনের প্রাপ্তিসমূহ দেখতে পাচ্ছ এবং প্রধানসমূহ দেখতে পাচ্ছ, এবং প্রাপ্তিসমূহের পাশে দেখতে পাচ্ছ ক, খ, গ এগুলো ইন্ডিকেট করা, ঠিক আছে। এবং নিচে অন্যান্য তথ্যাবলীর ভিতরে যেটা অন্যান্য সম্পত্তি ও দায় দেয়া আছে, এখানেও ক প্লাস গ ইন্ডিকেট করা। এখানেও সমন্বয় দেখবা যে ক, খ বা ক, গ বা খ, গ ইন্ডিকেট করা। এটা মানে হচ্ছে কি জানো, ক দিয়ে আমি বুঝাতে চেয়েছি, এখানে কতে বলেছে প্রারম্ভিক মূলধন নির্ণয়, মানে যেগুলো ক দিয়ে ইন্ডিকেট করেছি সেগুলো প্রারম্ভিক মূলধনে নির্ণয় করার জন্য আমার ওদিকে লাগবে, মানে ওই দিকে পোস্টিং হবে। আর যেগুলো খ ইন্ডিকেট করা সেগুলো আয় ব্যয় হিসেবে যাবে, আর যেগুলো গ ইন্ডিকেট করা সেগুলো উদ্বৃত্তপত্রে যাবে, ঠিক আছে। আর আমরা কিন্তু জানি যে অন্যান্য তথ্যাবলী মানে হচ্ছে সমন্বয়, এগুলো ডাবল পোস্টিং হয়, এজন্য খ প্লাস গ এভাবে ইন্ডিকেট করে দেওয়া আছে। আচ্ছা, আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করেছিলাম, মানে আর্থিক বিবরণী, সেটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য, ঠিক তেমনি অব্যবসায়ী প্রতিষ্ঠানেরই এটা একটা আর্থিক বিবরণী। তো সেক্ষেত্রে অনেকটা মিল পাবা তোমরা ওই অঙ্কের সাথে, বুঝতেও অনেক সুবিধা হবে। আমি আগে কি করব, এই যে করণীয় ক, খ, গ এর জন্য আগে এরকম তিনটা ঘর করে ফেলবো টি ছকে, ঠিক আছে। এরকম তিনটা ঘর করে ফেলবো। তিনটা ঘর করে ফেলার পর এরপরে আমি আস্তে আস্তে এগুলো দেখে প্রথম থেকে পোস্টিং দিব। তাহলে আসো শুরু করি। প্রথমে বলেছে উদ্বৃত্ত ৫,০০০, এটা ১/১/২০১৯, তার মানে এটা প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে। এখানে যেগুলোই ১লা জানুয়ারির বা প্রারম্ভিক দেওয়া আছে সেগুলো সবই প্রারম্ভিক মূলধনে যাবে, খেয়াল করবা। তাহলে এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, দেখো পোস্টিং ৫,০০০ প্রারম্ভিক মূলধন তহবিলে দিলাম ৫,০০০, ঠিক আছে। তারপরে দেখো এরপরে বলেছে চাঁদা খ দ্বারা ইন্ডিকেট, তার মানে এগুলো কোথায় যাবে, আয় ব্যয়। চাঁদা ৫০,০০০ দিলাম, এখানে দিয়ে দিচ্ছি, আগেও দেওয়া আছে তাই। তারপরে দেখো আজীবন সদস্যদের চাঁদা ১০,০০০, আজীবন সদস্যদের চাঁদা যেটা ১০,০০০ সেটা আমার যাবে কোথায়, গতে, মানে উদ্বৃত্তপত্রে, ঠিক আছে। তাহলে আজীবন সদস্যদের চাঁদা আমি উদ্বৃত্তপত্রে, আমি ফার্স্টে মূলধন তহবিল লিখে রাখবো, এটা তো আমি বের করি নাই মনে করো। তারপরে ব্যয়াতিরিক্ত আয় বা ব্যয় লিখে রাখবো, ব্যয় হলে মাইনাস হবে, এটা লিখে রাখবো। লিখে রাখার পর এটার সাথে আমার মূলধন তহবিলের সাথে এটা আমি লিখে রাখবো, আজীবন সদস্যদের চাঁদা ৭৫০০ লিখলাম। তারপরে উইলকৃত ধন দৌলত ২০,০০০ টাকা, হ্যাঁ, উইলকৃত ধন দৌলত ২০,০০০ টাকা, এটাও আমার সম্পত্তি, এটাও আমার উদ্বৃত্তপত্রে যাবে। উইলকৃত ধন দৌলত ২০,০০০ টাকা পোস্টিং দিলাম, ঠিক আছে। আমি কিন্তু মূলধন তহবিল লিখছি, এটা লিখি নেই মনে করো, এটা লিখে রাখছি, এটা লিখি নেই মনে করো, এখনও তো এগুলো বের করিনি মনে করো আর কি। তারপরে এখন আজীবন সদস্যদের সভ্যের চাঁদাটা লিখে রাখলাম, আর উইলকৃত ধন দৌলত লিখলাম, পোস্টিং দেওয়া শেষ। এরপরে আসো অনুদান বেসিক্যালি কিন্তু এটা হচ্ছে তোমার কি গতে যায়, মানে উদ্বৃত্তপত্র যায়, কিন্তু এখানে সমন্বয়ে বলে ফেলছে যে অনুদান সম্পূর্ণ মুনাফা জাতীয় আয়রূপে গণ্য করতে হবে, এই যে এটা। তো সেজন্য আমি অনুদানটা কোথায় বসাবো, আয়ে বসাবো, ঠিক আছে। তাহলে আয়ের পাশে আমি লিখলাম অনুদান ৩০,০০০। তারপরে দেখো এরপরে বলছে পুরাতন খবরের কাগজ বিক্রয় ৫,০০০, তারপরে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা কিন্তু আমার গয়ের পাশে যাবে, মানে উদ্বৃত্তপত্রে যাবে। তাহলে উদ্বৃত্তপত্রে আমি এটা পোস্টিং দিচ্ছি। উদ্বৃত্তপত্রে আমি আগে আসবাবপত্র লিখবো, আসবাবপত্র লিখে, আমি তো এখনও পাইনি, প্লাস ক্রয় লিখে রাখবো, ঠিক আছে। এই দুইটা আগে লিখবা না, আগে আসবাবপত্র লিখবা, যোগ ক্রয় লিখবা, তারপর বিক্রয় লিখে মাইনাস বিক্রয় লিখে এই ৫,০০০ টাকাটা পোস্টিং দিলাম। এগুলো আমাদের আসবে আস্তে আস্তে পড়ে, ঠিক আছে। তারপরে দেখো
এরপরে পুরাতন খবরের কাগজ বিক্রয় 500 এবং নাট্যাভিনয় টিকিট বিক্রয় 21,000। এই দুইটা আমার আয়ের পাশে আমি সরাসরি পোস্টিং দিব। এই যে দেখো, পুরাতন খবরের কাগজ বিক্রয় 500 এবং নাট্যাভিনয় বিক্রয় 21,000 আমি পোস্টিং দিলাম। ঠিক আছে, এরপরে প্রদানসমূহ বেতন, ভাড়া এর সমন্বয় আছে, এগুলো ভিতরে বসাবো ব্যয়ের পাশে। বৈদ্যুতিক খরচ ব্যয়ের পাশে বসবে। হ্যাঁ, তাহলে এই তিনটা আমি আগে ব্যয়ের পাশে বসাই দিই। দেখো, এই দেখো, বেতন বসালাম, ভাড়া বসালাম এবং বৈদ্যুতিক খরচ 5,800 বসাই দিলাম। এরপরে আসো আসবাবপত্র ক্রয়। ওই যে আসবাবপত্র লিখে আমি খালি রেখেছিলাম, প্লাস ক্রয় লিখে রেখেছিলাম, সেখানে আমি 15,000 টাকা বসাবো। তো 15,000 টাকা দেখো, আসবাবপত্রের ক্রয়ে আমি 15,000 টাকা বসালাম। বসানোর পর এরপরে আমার আসবে সাধারণ খরচাবলী, নাটক বাবদ ব্যয়, মণিহারি আর খেলাধুলা বাবদ ব্যয়। এই চারটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয়গুলো আমি ব্যয়ের পাশে বসাই দেব। এই যে ব্যয়ের পাশে বৈদ্যুতিক খরচ, সাধারণ খরচাবলী, নাটক বাবদ ব্যয়, মণিহারি, খেলাধুলা বাবদ ব্যয়। ঠিক আছে, এই চারটা, এগুলো আমি ব্যয়ের পাশে বসালাম। তোমাদেরকে কিন্তু আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম যে প্রাপ্তির সাইডটা কিন্তু হচ্ছে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় নিয়ে তৈরি, এবং প্রদানের সাইডটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় নিয়ে তৈরি। তো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যাবে আয় ব্যয়ে, এবং মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয় যাবে কোথায়? উদ্বৃত্তপত্রে। ঠিক আছে, এরপরে আসো খেলাধুলার সরঞ্জাম ক্রয়। খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং উদ্বৃত্ত মানে নগদ উদ্বৃত্ত 27,200, এগুলো সম্পত্তির পাশে যাবে উদ্বৃত্তপত্রে। তাহলে আমি এই দুইটা উদ্বৃত্তপত্রে পোস্টিং দিয়ে দিচ্ছি। এই যে নগদ উদ্বৃত্ত দিয়ে দিলাম এবং খেলাধুলার সরঞ্জাম ক্রয় দিয়ে দিলাম। তাহলে আমার প্রাপ্তি এবং প্রদানের পোস্টিং শেষ। এরপরে আসো 1 জানুয়ারিতে যেটা আছে সম্পত্তি অধিকার, এগুলো দুই দিকে যাবে। একবার যাবে প্রারম্ভিক মূলধনে এবং আরেকবার যাবে উদ্বৃত্তপত্রে। তো এগুলো দেখে দেখে আমরা একবার প্রারম্ভিক মূলধনে এবং আরেকবার উদ্বৃত্তপত্রে পোস্টিং দিয়ে দেবো। যেমন দালান কোঠা 2 লাখ, আসবাবপত্র 40,000, বিনিয়োগ 50,000, 10% ঋণ 10,000। তাহলে দেখো এখানে দিচ্ছি, এই যে নগদ উদ্বৃত্ত তো আগেই দিলাম, দালান কোঠা 2 লাখ, আসবাবপত্র 40,000, 15% বিনিয়োগ 50,000 এবং 10% ঋণ 10,000 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জিনিসগুলো আবার কোথায় যাবে? উদ্বৃত্তপত্রে। উদ্বৃত্তপত্রে দেখো, এই যে দালান কোঠা, আসবাবপত্র, 15% বিনিয়োগ এবং 10% ঋণ আমরা আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রাপ্তি প্রদান এবং নিচের যে 1 জানুয়ারির সম্পত্তি দায়, এগুলো পোস্টিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? অন্যান্য তথ্যাবলীর সমন্বয়গুলো পোস্টিং দিব। তো অন্যান্য তথ্যাবলীর সমন্বয়ে দেখো, প্রথমে বলেছে বেতন বিগত বছরের 1,000 টাকা বকেয়া আছে, বকেয়া ছিল, যা এবছর পরিশোধ করা হয়েছে। তো বেতন বিগত বছরের 1,000 টাকা। হ্যাঁ, যেহেতু বিগত বলেছে, দেখো আন্ডারলাইন করে রেখেছে আগেই, বিগত বছর যেহেতু বলেছে, তাহলে এটা একবার যাবে কতে, মানে প্রারম্ভিক মূলধনে, এবং আরেকবার কি কোথায় যাবে? বেতনের সাথে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, তাহলে বিগত বকেয়া বেতন থেকে কি করব? বাদ দিব। এবং আরেকবার কোথায় বসবে? যেহেতু বকেয়া বেতন আরেকবার বসবে তোমার দায়ের পাশে, প্রারম্ভিক মূলধনের দায়ের পাশে। তাহলে আসো প্রারম্ভিক মূলধনের দায়ের পাশে বকেয়া বেতন বসালাম। ঠিক আছে, এবং আরেকটা কোথায় বসালাম? এই যে বিগত বকেয়া হিসেবে বাদ যাবে, বাদ দিলাম 1,000 টাকা। এরপরে আসো, এরপরে বলেছে এবং চলতি বছরের বেতন 3,000 টাকা বকেয়া রয়েছে, চলতি বেতন। তাহলে চলতি বছরের বেতন যেহেতু একবার বেতনের সাথে যোগ হবে, এবং আবার আমরা কোথায় লিখব? উদ্বৃত্তপত্রের দায়ের পাশে লিখব 3,000 টাকা। তাহলে দেখো একবার বর্তমানে যেটা বেতনের সাথে যোগ করলাম, এবং আবার কোথায় বসালাম? এই যে উদ্বৃত্তপত্রের দায়ের পাশে বসালাম 3,000। দেখেছো? এই যে 3,000 টাকা। তারপরে আসো, ডাবল পোস্টিং শেষ। এরপরে আসো পক্ষান্তরে ভাড়া 500 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে ভাড়া অগ্রিম যেহেতু, একবার ভাড়া থেকে বাদ দিব 500 টাকা। হ্যাঁ, খতে এটা আছে। আর আরেকবার কোথাও বসবে?
অগ্রিম ভাড়া হিসেবে সেটা আবার যাবে সম্পত্তির পাশে উদ্বৃত্তপত্রে। তাহলে দেখো কোথায় কোথায় পোস্টিং হয়েছে ভাড়া, এই যেমন অগ্রিম ভাড়া অগ্রিম যেটা আছে 500 টাকা বাদ দিলাম ভাড়া থেকে, এবং আবার দেখো এখানে সম্পত্তির পাশে উদ্বৃত্তপত্রের সম্পত্তির পাশে 500 টাকা বসালাম। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো এরপরে বলেছে 2 নম্বরে চলতি বছরের চাঁদা 3000 টাকা অনাদায়ী রয়েছে। চলতি বছরের চাঁদা 3000 টাকা, 3000 টাকা অনাদায়ী, তাহলে চাঁদার সাথে একবার যোগ হবে। আবার এটা যেহেতু বকেয়া আয়, হ্যাঁ বকেয়া আয় কি সম্পদ, এটা তো আমরা জানি, তাহলে এটা চাঁদার সাথে একবার 3000 টাকা যোগ করি। দেখো বকেয়া চাঁদা চলতি বছরের 3000 যোগ করলাম, এবং আরেকবার দেখো বকেয়া চাঁদা, এই যে বকেয়া চাঁদা আরেকবার সম্পত্তির পাশে আসলো গয়ের। ঠিক আছে, বকেয়া চাঁদা। এরপরে দেখো পক্ষান্তরে বিগত বছরে, বিগত বললেই কিন্তু প্রারম্ভিক মূলধনে যাবে। বিগত বছরের চাঁদা 1000 টাকা এ বছরে আদায় হয়েছে, তাহলে এই বিগত বছরের চাঁদা যেটা 1000 টাকা এ বছরে আদায় হয়েছে, এটা কি হবে, একবার বিগত বছরের চাঁদা থেকে বাদ যাবে, এবং আরেকবার বিগত বছরের চাঁদাটা কোথায় হবে, প্রারম্ভিক মূলধনের সম্পত্তির পাশে বসবে। তো ঠিক আছে, আমরা এটা পোস্টিং দিচ্ছি 1000 টাকা আগে চাঁদা থেকে বাদ দিব, 1000 টাকা চাঁদা থেকে বাদ দিচ্ছি, দেখো এই যে চাঁদা থেকে বাদ দিলাম, এবং আরেকবার এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের উদ্বৃত্তপত্রে সম্পত্তির সাইডে 1000 টাকা বসালাম। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, পরবর্তী বছরের চাঁদা বাবদ 1500 টাকা অগ্রিম পাওয়া গেছে। তাহলে চাঁদা অগ্রিম একবার চাঁদা থেকে বাদ যাবে, এবং আরেকবার অগ্রিম চাঁদা হিসেবে উদ্বৃত্তপত্রের, এটা তো পরবর্তী বছরের উদ্বৃত্তপত্রের দায়ের পাশে বসবে। আমরা জানি অগ্রিম আয় দায়। ঠিক আছে, তাহলে চাঁদা একবার 1500 টাকা বাদ দিচ্ছি, দেখো চাঁদা 1500 টাকা বাদ দিলাম চাঁদা থেকে আয় ব্যয় হিসাবে, এবং আরেকবার কোথায় বসাবো, সম্পত্তির পাশে, দায়ের পাশে 1500 টাকা। আমরা জানি কি, আমি আগেই বলেছি, আমরা জানি যে অগ্রিম আয় হচ্ছে দায়, এই যে দায়ের পাশে 1500 টাকা বসালাম। ঠিক আছে, এরপরে আসো কি বলেছি, এরপরে অনুদান সম্পূর্ণ মুনাফা জাতীয়, এটা তো করে ফেলেছি। আজীবন সদস্যদের চাঁদা 1/4 মুনাফা জাতীয় আয় রূপে গণ্য করতে হবে। আজীবন সভ্যের চাঁদা, তো আজীবন সভ্যের চাঁদা আমাদের টোটাল ছিল কত, আজীবন সভ্যের চাঁদা ছিল 10,000 টাকা। এই 4 ভাগের 1 অংশ হচ্ছে 2000, কত 2500। ঠিক আছে, তাহলে দেখো আজীবন সভ্যের চাঁদা এটা কিন্তু আমরা বসিয়েছি 10,000 মাইনাস 2500, এটা হচ্ছে 2500, এটা হচ্ছে আমার মূলধন জাতীয়, তার সম্পত্তির পাশে বসলো। আর বাকি 2500টা আমার বসবে কোথায়, মানে 4 ভাগের 1 অংশটা আমার কোথায় বসবে, এখানে বসবে, মানে আয়ের পাশে বসবে। আজীবন সভ্যের চাঁদা 4 ভাগের 1 অংশ, এই যে 2500। ঠিক আছে, এটাও আমরা এইভাবে দেখাতে পারি, কিভাবে 10,000 মাইনাস 7,500। তাহলে বুঝলাম যে আজীবন সভ্যের চাঁদা 4 ভাগের 3 অংশ হবে এখানে উদ্বৃত্তপত্রে, এবং 4 ভাগের 1 অংশ বসবে আয়ের পাশে। ঠিক আছে, এরপরে দেখো দালান কোঠার 3% অবচয় ধরতে হবে, এবং বিনিয়োগ ও ঋণের পূর্ণ বছরের সুদ বের করতে হবে। তো দালান কোঠার অবচয় একবার আমরা কি করব, দালান কোঠা থেকে অবচয় বাদ দিব, এবং আরেকবার আসবে আমার ব্যয়ের পাশে। এই যে দালান কোঠার অবচয় আমার 6,000 টাকা আসছে, তোমরা 3% বের করে দেখো, 2 লাখের উপরে 6,000 টাকা আসছে, এবং আরেকবার দালান কোঠা থেকে আমরা 6,000 টাকা বাদ দিব। ঠিক আছে, হয়ে গেছে। এরপরে বলেছে দেখো বিনিয়োগ ও ঋণের পূর্ণ বছরের সুদ বকেয়া আছে। তাহলে বিনিয়োগ যেহেতু 15%, এখানে বিনিয়োগ দেখো 15% বিনিয়োগ 50,000, 50,000-এর 15% ধরবো, আর এখানে 10,000-এর 10% ধরবো। 50,000-এর 15% আসে 7,500, এবং 10,000-এর 10% আসে 1,000। ঠিক আছে, তাহলে এটা ডাবল পোস্টিং কিভাবে হবে, এটা একবার যাবে উদ্বৃত্তপত্রের সম্পত্তির সাইডে, এবং আরেকবার বসবে
আয়ের পাশে। আর এটা যাবে একবার উদ্বৃত্তপত্রের সুদটা আর কি, সুদ দুটোটাই সুদের কথা বলছি, এটাও সুদ যেটা বের হবে সেটা একবার যাবে দায়ের পাশে এবং উদ্বৃত্তপত্রের দায়ের পাশে, এবং আরেকবার যাবে ব্যয়ের পাশে। দেখো 15% সুদ যেটা আসছে, এই যে বিনিয়োগের সুদ 7,500, এটা বসালাম একবার আয়ের পাশে এবং আরেকবার বসাবো আমি সম্পদের পাশে, এই যে। এবং ঋণপত্রের যেটা ঋণপত্রের সুদ একবার যাবে দায়ের পাশে এবং আরেকবার যাবে ব্যয়ের পাশে, ঠিক আছে। তো আমার এটা সম্পূর্ণ অঙ্ক করার পর এরপরে দেখো উদ্বৃত্তপত্র মানে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে সম্পদের থেকে দায় দুটা বাদ দেওয়ার পর আমার মূলধন তহবিল আসবে 2,85,000। 2,85,000 এটা বের করার পর এটা কিন্তু আমার লাগবে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে প্রারম্ভিক মূলধন তহবিল বের করতে না বললেও কিন্তু টিকা হিসেবে এটা বের করতে হয় যদি না দেয়া থাকে প্রশ্নে। তো প্রারম্ভিক মূলধন তহবিল 2,85,000, এটা আবার আমি এখানে 2,85,000 এখানে বসাবো, ঠিক আছে। এরপর বসানোর পর এরপরে আয়ের থেকে আমি আয় আমার টোটাল আসছে এখানে 1,12,000। তো 1,12,000 থেকে আমার এখানে টোটাল আমার 80,800 আসে নাকি 82,800 আসে। 82,800 বাদ দেওয়ার পর আমার ব্যতিরিক্ত আয় আসে 29,200। তো 29,200 এটা আবার আমি এখানে পোস্টিং দিব, ব্যতিরিক্ত আয় 29,200। তো এগুলো যোগ করার পর আমার টোটাল আসলো 3,41,700। তো এগুলো যোগ করে আমার টোটাল আসলো 3,57,200 এবং এই সাইড টোটাল যোগ করে আমার আসলো 3,57,200। অবশ্যই অঙ্কটা মিলে যাবে। তো এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এই পুরো ভিডিওর প্রত্যেকটা অঙ্কের একটি স্থিরচিত্র দিয়ে দিব, তোমরা সেটা দেখে অঙ্ক ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তোমরা স্ক্রিনে এই অঙ্কের সলিউশনের স্থিরচিত্র দেখতে পাচ্ছ এবং কোশ্চেন সহ। অঙ্কটা ভালোভাবে বুঝে নাও।